এসএলএসটি এডুকেশন বিষয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হলো মেকলে মিনিট। এবার মেকলে মিনিট যখনই আমি জানতে চাইবো তার আগে আমাকে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব, চার্টার অ্যাক্ট বা সনদ আইন এই বিষয়ে না জানলে কিন্তু আমি মেকলে মিনিট না বুঝতে পারবো না, সেটা সঠিকভাবে আমি শিখতে পারবো। তাহলে মেকলে মিনিট এবং তার পটভূমির মেকলে মিনিটটা কেন আসলো সেটা যখনই জানতে যাব আমরা প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব এবং সনদ আইন বিষয়ে জানবো। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। যখন আমরা আগের দিন শ্রীরামপুর মিশন পড়েছিলাম, শ্রীরামপুর মিশনের পর থেকে এবার এর পরেও আবার মিশনারিদের উপর অনেক বাধা নিষেধ চলতে চলতে একটা সময় এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অ্যাকচুয়ালি সরাসরি তো ব্রিটিশরা বা সরকারিভাবে আমাদের দেশ ওরা মানে শাসন করতে আসেনি, প্রথমে এসেছিল একটি কোম্পানি। কিন্তু এই কোম্পানি যখন বিদেশে এখানে শাসনভার অনেকটাই দায়িত্ব পেয়ে গেছে, সে সময় তাকে তাদের ব্রিটিশ সরকারের কাছ থেকে একটা পারমিশন নিতে হতো, মনে করো সহজভাবে বলে সেটাকেই বলা হচ্ছে চার্টার অ্যাক্ট। ধরো আমাদের কোনো একটি কোম্পানি বিদেশে যে একটা হাইড্রাল প্রজেক্ট বানাবে বা কিছু করবে, ভারত সরকারের কাছে তো মিনিমাম একটা অনুমতি নিতে হবে। ফট করে একটি কোম্পানি এখন পাকিস্তানে প্রজেক্ট করতে চলে গেলে সেটা ইন্ডিয়ার বিদেশ নীতির সাথে অনেক ব্যাপার আছে, একটা অনুমতি পারমিশন নিতে হয়। ঠিক তেমন এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনও সরাসরি ব্রিটিশরা কিন্তু জড়ায়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে যে ভারতবর্ষের শাসনভার চালাচ্ছিল তার একটা নির্দিষ্ট ধারা, সেটাকে বলে যে চার্টার অ্যাক্ট। এই চার্টার অ্যাক্ট বা সনদ আইনের বলেই তারা কিন্তু তোমার যে শাসন করছিল। এই সনদ আইনের অন্যতম বিষয় ছিল লাইফ টাইম নয়, 20 বছরের জন্য দেওয়া হতো। 20 বছর পর পর রিনিউয়াল করতে হতো। আমরা যে কোনো জিনিস, ড্রাইভিং লাইসেন্স বলো, যে কোনো কিছু যখন করি একটা নির্দিষ্ট টাইম বাদ রেখে রেখে সেটাকে রিনিউয়াল করতে হয়, রিভিউ করতে হয়, তাই তো? সেটাকে আবার ঠিক সেই সনদ আইনকে 20 বছরের জন্য দিত, একবারের পারমিশন 20 বছরের জন্য। 20 বছর পর পর সনদ আইনের কি করতে হতো? রিনিউয়াল করতে হতো, পুনর্নবীকরণ করতে হতো। ঠিক তেমনি 1813 সালটা এমন একটি সাল যে বছরে সনদ আইনের নবীকরণ করার টাইম আসলো, অর্থাৎ রিনিউয়াল করার টাইম আসলো। তার আগের 20 বছর কেটে গেছে, 1813 সালে সনদ আইন পুনর্নবীকরণের সময় আসলো। এবার ব্রিটিশ সরকার এবারও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু আবার 20 বছরের জন্য টার্ম দিল, কিন্তু নতুন করে একটি ধারা যুক্ত হলে, ধারাটা কিন্তু খুব ভালো করে মনে রেখো, ইম্পর্টেন্ট। ধারা নং 43, 43 নং ধারা। এই 43 নং ধারায় কি বলে দেওয়া হলো? 43 নং ধারায় বলে দেওয়া হলো যে এবার থেকে সাহিত্যের পুনরুজ্জীবন, উন্নয়ন এবং শিক্ষা বিস্তারের জন্য ভারতবর্ষে সাহিত্যের পুনরুজ্জীবন, উন্নতি করা এবং শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা কোম্পানিকে ব্যয় করতে হবে। কত? বার্ষিক 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা কোম্পানিকে ভারতে ব্যয় করতে হবে শিক্ষা বিস্তারের জন্য এবং সেখানকার সাহিত্য সংস্কৃতি উন্নতির জন্য। 1 লক্ষ টাকা ভেবে তোমরা এখন ভাবছো যে স্যার 1 লক্ষ টাকা তো এখন ওটা স্কুলকেই 10 লাখ 50 লাখ টাকা সরকার গ্র্যান্ট করে। এটা বলছি আজ থেকে 212 বছর আগের ঘটনা, 13 বছর আগের ঘটনা। তখন 1 লক্ষ টাকা মানে কিন্তু অনেক 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 একটা হিউজ অ্যামাউন্ট। সেই সময় কারো কাছে 1000 টাকা থাকা মানে তিনি মানে টাকার গরমে চলার মতন লোক। ফলে খুব স্বাভাবিকভাবেই 1 লক্ষ টাকা সেই সময় দাঁড়িয়ে কিন্তু অনেক মূল্যবান। যাই হোক, সেই অ্যামাউন্টটা ভারতবর্ষের জন্য সেই মুহূর্তে অন্তত কম অ্যামাউন্ট কিন্তু নয়। বার্ষিক তাহলে সনদ আইনের কত ধারায় বলা হয়েছে 1 লক্ষ টাকা ব্যয়ের কথা? সনদ আইনের 43 নং ধারায়। বা ঘুরিয়ে বলতে পারে বার্ষিক কত টাকার কথা ব্যয়ের কথা বলা হয়েছে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা কিসের জন্য বরাদ্দ করা হয়? ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানের উন্নতির জন্য। এবার এখানেই একটা দ্বন্দ্বের বীজ পোতা আছে, পরে ধীরে ধীরে আমরা আসবো। কথার ক্লিয়ার না হওয়ার ফলে কি হতে পারে একটা সরকারি অর্ডারের, তার আজকে একটা দৃষ্টান্ত আমরা দেখব। এবার চার্টার অ্যাক্ট কোন সালের পুনর্নবীকরণে 1 লক্ষ টাকা ব্যয় বরাদ্দের কথা বলা হয়? 1813 সালের। এই অবধি ঠিক ছিল। তাহলে সনদ আইনে কি বলা হলো? 1 লক্ষ টাকা ব্যয় করা হবে। এর দ্বন্দ্বে আসার আগে এর কিছু তাহলে ভালো দিক কি হলো? এই প্রথম কিন্তু ভারতীয় সনদ আইনের কিছু গুরুত্ব রয়েছে, কিন্তু একটা ভালো দিক রয়েছে। তার অন্যতম দিকগুলো আমরা যদি দেখে নিই, সনদ আইনের গুরুত্ব কি? প্রথমত হচ্ছে সরকারি স্বীকৃতি। দেখো এতদিন পর্যন্ত যা হয়েছে ভারতবর্ষে শিক্ষার জন্য, তার কিন্তু কোনোটাই সরকার ইচ্ছে করলে করেছে, না করলে নয়, কোনো বাধ্যবাধকতা কিন্তু সরকারের ছিল না। এই প্রথম কিন্তু সরকার একটা দায়িত্ব হিসেবে মেনে নিল যে আমরা বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয় করব। সরকারিভাবে দলিলে সেটা লেখা আছে, নির্দেশ পাঠিয়েছে। যখন সেই নির্দেশ দিচ্ছে তার মানে কি হচ্ছে? তার মানে এটা সরকার একরকম ভাবে তোমার যে
স্বীকৃতি মেনে নিল। সেকেন্ড যে গুরুত্বটার কথা আমরা জানবো সেটা হচ্ছে একটা কমিটি গঠন। এই প্রথম সরকারিভাবে ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য একটি কমিটি গঠন। এই কমিটির ঘটনাটা পরে আসবো, বলতেই পারো স্যার কোথায় কমিটি গঠন হলো, আসছি, আগে গুরুত্বটা জেনে নিয়ে আমি এগুলো মিলে কিনা দেখবো। বলছে কমিটি গঠন করা হলো, একটি সরকারি স্তরে কমিটি গঠনের সুপারিশ করা হলো, যাতে করে এই যে 1 লক্ষ টাকা যেটা আমি বললাম যে 1 লক্ষ টাকা বাৎসরিক ব্যয় হবে, সে 1 লক্ষ টাকাটা কোন খাতে ব্যয় হবে, কিভাবে ব্যয় হবে, সেইটা কিন্তু তোমার যে করার জন্য একটা কমিটি গঠন করা, যেটাকে জিসিপিআই বলা হয়, পরে আসি। তারপরে কি অনুদান প্রথা চালু। এই যে এই অনুদান গ্র্যান্ট যেটা সরকার বা রাষ্ট্র ব্যবস্থা করছে, সেই প্রথাটাও কিন্তু ভারতবর্ষে সেভাবে করে ছিল না, ঠিক আছে। ফলে এইটা কিন্তু একটা মাইলস্টোন হয়ে রইল আমাদের দেশের শিক্ষার জন্য। নেক্সট যেটা ইংরেজি ভাষার স্বীকৃতি, আমরা একটু পরেই দেখবো এগুলো, আস্তে আস্তে এই ক্লাসটাই জানবো। ইংরেজি ভাষা, ব্রিটিশরা তোমার যে শিক্ষা প্রচলন করবে কিন্তু সেখানে ইংরেজি থাকবে না, সেটা তো হতে পারে না। ফলে এইটাও একটা কিন্তু প্লাস পয়েন্ট হলো আমাদের দেশের জন্য। এই আমাদের দেশে এবারেই কিন্তু সরকারিভাবে ইংরেজি শিক্ষার একটা প্রসারের দিক খুলে গেল। নেক্সট হচ্ছে ধর্ম নিরপেক্ষ শিক্ষা। হ্যাঁ, এইটা কেন বলছি, এতদিন অব্দি আমরা পড়ে এসছি সেই প্রাচীন কাল থেকে আমাদের ভারতবর্ষের এই মাটিতে যা কিছু শিক্ষা ব্যবস্থা ছিল সবই কোনো ধর্মকেন্দ্রিক। সে বৈদিক শিক্ষা বলো, বৌদ্ধ শিক্ষা বলো, মধ্যযুগের ইসলামিক শিক্ষা বলো, সবগুলোর মেন মূল কেন্দ্রে পান ব্রহ্মরা কে? ধর্মকেন্দ্রিক শিক্ষা। কিন্তু এই যে ব্রিটিশরা যে শিক্ষার ফাউন্ডেশনটা তৈরি করলো, যে ভিত্তিটা তৈরি করলো, এটা কিন্তু সম্পূর্ণ কি তোমার যে ধর্মনিরপেক্ষ সেকুলার যে শিক্ষা একটা হতে পারে, কোনো ধর্মকে বাদ দিয়ে, না আমি হিন্দু ধর্ম, না আমি মুসলিম ধর্ম, বৌদ্ধ জন্য কোনো নয়, কিন্তু কাউকে ছোট আমি করবো না, সবার মাহাত্ম্য তার মধ্যে ভালো দিকগুলো থাকতে পারে, কিন্তু শিক্ষাটা হবে একটা ধর্ম নিরপেক্ষতার মোড়কে। এই যে শিক্ষা যে ধর্ম নিরপেক্ষ হতে পারে, এই ধারণাটা কিন্তু কোথা থেকে আসলো? তারপরে তোমার যে আসলো কিসের থেকে? এইটা আসলো এই সনদ আইন থেকে। সনদ আইনে এটা স্বীকার করে নেওয়া হলো। এই গেল এবারে ভালো দিক। এবারে কিছু ত্রুটি বা সমালোচনা রয়েছে। কি কি? প্রথমত যদি আমরা দেখি স্পষ্ট ধারণা নেই, যেখান থেকে এবার আমরা দেখবো যে ঝামেলা শুরু হবে। প্রথম ত্রুটি হচ্ছে কি? প্রথম ত্রুটি হচ্ছে স্পষ্ট ধারণা নেই বা স্পষ্ট ধারণার অভাব। স্পষ্ট ধারণার অভাব বলতে এই যে 1 লক্ষ টাকা খরচ করা হবে, এটা কোন খাতে খরচ হবে, কি শিক্ষা, কি বিজ্ঞান, স্পষ্ট ধারণা নেই। আরো ক্লিয়ার আসবে এবার এই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বে। এবার সেখানে এই ধারণাটা ক্লিয়ার করা দরকার ছিল, ঠিক আছে, এবং সেটা কিন্তু হয়নি। সেকেন্ড হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান বলতে কোন বিজ্ঞান? বিজ্ঞানের ধারণার অভাব, অর্থাৎ আমাদের দেশেও তো প্রাচীনকাল থেকে বিজ্ঞানের চিন্তাধারা চলছিল আমাদের মতন করে, আবার পাশ্চাত্য বা ইউরোপে বা ব্রিটিশদের বিজ্ঞান চেতনাটা আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। এবারে বিজ্ঞানের উন্নতিটা কোন দিকে হবে, একটা সরকারি নির্দেশে স্পষ্ট থাকা প্রয়োজন, সেটা কিন্তু স্পষ্ট এই সনদ আইনে করা হয়নি। এবং আরো একটা যেটা অস্পষ্টতা ছিল, যেগুলো নিয়েই পরে সমস্যা তৈরি হয়, ভাষা মাধ্যম। কোন ভাষায় শিক্ষা হবে? আমাদের দেশীয় মাতৃভাষাতে, যে বাংলা বা অন্যান্য ভাষা রয়েছে, সংস্কৃত, উর্দু প্রচলিত তখনকার, সেই ভাষাতে, না ইউরোপীয় ইংরেজি ভাষাতে, সেটা নিয়েও একটা কিন্তু দ্বন্দ্বর জায়গা বীজ পুঁতে রাখা হলো। এইগুলো ছিল সমালোচনা। তাহলে এইবার সরকার যেটা করলো, যে 1 লক্ষ টাকা তো ব্যয় হবে, এই 1 লক্ষ টাকা ব্যয় কিভাবে হবে, এই যেহেতু অস্পষ্টতাও কিছু আছে, এটার জন্য প্রথমে একটা তোমার ডেসপ্যাচ পাঠানো হলো। এবার উডের ডেসপ্যাচ নয়, কিন্তু তার আগে 1813 সালে সনদ আইন নবীকরণের পর 1814 সালে ব্রিটিশ মানে লন্ডন থেকে একটি ডেসপ্যাচ পাঠানো হয়। উডের ডেসপ্যাচ পড়ার জন্য ডেসপ্যাচ কি সেটা আরো ডিটেইলস বলবো। ডেসপ্যাচ মানে একটা নির্দেশনামা বলতে পারি আমরা এই ক্ষেত্রে, ঠিক আছে, একটা নির্দেশনামা পাঠানো হয়, কিন্তু সেখানেও এই যে যে অস্পষ্টতা ছিল এই অর্ডারটায়, সেটা ক্লিয়ার করা হয়নি। বিজ্ঞান বলতে কোন বিজ্ঞান, ভাষায় কোন ভাষা হবে, কিভাবে শিক্ষা দেবে, তাই স্পষ্ট ক্লিয়ার করা হয়নি। এইটা দূর করবার জন্য 1814 সালে 1814 সালে তো ডেসপ্যাচটা আসলো। এটা দূর করবার জন্য
সালে 31 জুলাই একটি কমিটি গঠন করা হলো। সেই কমিটির নাম হচ্ছে GCPI, জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশন। জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশন। জেনারেল, তাহলে কি বললাম, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, গণশিক্ষা কমিটি। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন GCPI গঠন করা হলো। GCPIটা কবে গঠন করা হলো? 1823 সালের 31 জুলাই। 1823 31 জুলাই, খুব ইম্পর্টেন্ট এই নাম এবং ডেটটা। তাহলে 1823 সালের 31 জুলাই একটি কমিটি গঠন করা হলো। কি উদ্দেশ্যে? এই কমিটি গঠনের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করা কথা বলেছে সরকার ব্যয় করবে, এটা কিভাবে তোমার ব্যয় হবে, কোন খাতে টাকাটা ব্যয় হবে, কিভাবে সেটা করা হবে, সেইটার সম্বন্ধে স্পষ্ট ধারণা দেবার জন্য কিন্তু GCPI গঠন করা হয়। কত সালে? 1823 সালের 31 জুলাই। পুরো নাম বললাম জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশন। এই GCPI এর সদস্য কতজন ছিল? সদস্য ছিল তোমার যে 10 জন। এই 10 জন সদস্য নিয়ে কিন্তু GCPI গঠিত হয়। 10 জন সদস্য নিয়ে। এই 10 জন সদস্যের মধ্যে দুজনকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো। সেই দায়িত্বের মধ্যে একজন কি থাকবেন? একজন থাকবেন সভাপতি এবং একজন থাকবেন অবশ্যই সম্পাদক। GCPI এর সভাপতি একজন, সম্পাদক একজন, মোট সদস্য বললাম কজন? 10 জন কিন্তু এর মেম্বার বা সদস্য। জন হেরিংটন হচ্ছেন এর সভাপতি বা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বা সম্পাদক হচ্ছেন হোরেস উইলসন। হোরেস উইলসন হচ্ছে তোমার যে সম্পাদক, সভাপতি হচ্ছে জন হেরিংটন। এইগুলো কিন্তু আমরা ওভারলুক করে যাই, কিন্তু আমরা ওভারলুক করব না। সভাপতি জন হেরিংটন ছিলেন GCPI এর এবং সম্পাদক ছিলেন হোরেস উইলসন। সভাপতি সম্পাদক সাল কত সালে তৈরি হয়েছে? 31 জুলাই এই যে 1823, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার এই GCPI প্রথম 1 বছরে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স, কোনো দ্বন্দ্ব নেই, কোনো সমস্যা নেই, তারা কিন্তু ঝড়ের গতিতে কাজ করে যাচ্ছে। প্রথমত 1824 সালে কি করলো? কলকাতায় একটি সংস্কৃত কলেজ তৈরি হলো। কলকাতা সংস্কৃত কলেজ কবে স্থাপিত হয়? কলকাতা সংস্কৃত কলেজ স্থাপিত হয় 1824। প্রথমত তোমার যে সংস্কৃত কলেজ স্থাপন হলো। এছাড়া GCPI যেটা করলো, GCPI আগ্রা ও দিল্লিতে কলেজ স্থাপন, পর কাজের ঝড় তুলে দিয়েছিল এরা কিন্তু, এবং সেটা নিয়েই সমস্যা না, কাজ কেউ করলে সেখানে সমস্যা বাঁধবে, এটাই নিয়ম। ঠিক আছে? তোমার যে এছাড়া যেটা শুরু করলো পুস্তক, মানে বিভিন্ন রকম বই ছাপা এবং অনুবাদ করা, এই কাজগুলো কিন্তু GCPI 1 বছরের মধ্যে ঝড়ের গতিতে করছে। কলকাতা সংস্কৃত কলেজ, আগ্রা দিল্লিতে কলেজ স্থাপন, বিভিন্ন পুস্তক অনুবাদ করা এবং তোমার যে স্থাপন করে, অনুবাদটা কে করবে? এই অনুবাদের জন্য কি করা হলো? পণ্ডিত নিয়োগ করা হলো। ধরো পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান, সেটা ভারতীয় ভাষায় অনুবাদ করতে হবে, বা ভারতীয় কোনো বিষয়কে যদি পাশ্চাত্য, বিশেষ করে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের বিষয়গুলোই ভারতীয় ভাষায় অনুবাদের চেষ্টা করা হয়। সেটা করতে গেলে তো আমাদের দেশের ভাষাবিদ লাগবে, অর্থাৎ যারা সে সময় পণ্ডিত ছিলেন ভারতীয় বিভিন্ন ভাষায়, তাদের নিয়োগ করা হলো এবং তাদের যথারীতি অনুদান বা বেতন দেওয়া হতো। পণ্ডিতদের বিভিন্ন সুযোগ সুবিধা, ভাতা, অনুদান দিয়ে তাদের দিয়ে এই কাজগুলো করা তোমার যে করা হলো। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইংরাজি শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হলো, ইংরাজি ভাষার প্রসার। এবারে এই 1 বছর 1823 সালের 31 জুলাই তৈরি হলো, 1824 সালের মধ্যে GCPI এতগুলো কাজ কিন্তু করে ফেললো। এইবার যেটা হবে, যখনই কাজ করতে যাবে প্রথমে সমস্যা না হলো, ধীরে ধীরে সমস্যা তৈরি হলো। কি শুরু হলো? প্রাচ্য পাশ্চাত্যের এবারে কিন্তু দ্বন্দ্ব শুরু হলো, যেটা দেখো আমি প্রথমেই লিখে রেখেছি, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাসিস্টিক্স এবং তোমার যে অ্যাংলিসিস্টিক, এই দুটো মধ্যে দ্বন্দ্ব। প্রাচ্য আর পাশ্চাত্য কি? প্রাচ্য মানে আমরা, পূর্বে যারা রয়েছি, এই যে ভারতীয় শিক্ষা সংস্কৃতির প্রতি যারা আস্থাশীল ছিলেন তারা হচ্ছে প্রাচ্যবাদী, আর যারা ব্রিটিশ বা ইউরোপীয় শিক্ষার প্রতি আস্থাশীল তারা হচ্ছে পাশ্চাত্যবাদী।
এই আরো ডিটেলসে ব্যাপারটা বলছি। এই যে 10 জন সদস্য, তাদের মধ্যে দুটো দলে ভাগ হয়ে যায়, এদিকে 5 জন সেদিকে 5 জন। খুব মারাত্মক একটা ব্যাপার। প্রাচ্যবাদী বলতে যারা, এরা বললেন যে এই যে 1 লক্ষ টাকা ব্যয় হবে, এই ব্যয়টা হবে জ্ঞান বিজ্ঞান, যা বলেছে ভারতে যে প্রচলিত জ্ঞান বিজ্ঞান আছে সেটা, এই ভারতবর্ষের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা রয়েছে, টোল পাঠশালা মাদ্রাসা রয়েছে, প্রতিষ্ঠান বলতে এগুলোর উন্নতি করা। এখানকার যে জ্ঞান বিজ্ঞান, সাহিত্য বলতে ভারতীয় সাহিত্য, সংস্কৃত আরবি ফার্সি যে সাহিত্য রয়েছে, দেশীয় ভাষায় যা রয়েছে সেগুলোর উন্নতি করা। এই যে প্রাচ্য শিক্ষা অর্থাৎ ভারতীয় প্রচলিত শিক্ষার উন্নতির কথা যারা বললেন, তারা হলেন তোমার যে প্রাচ্যবাদী। এই প্রাচ্যবাদীদের নেতা ছিলেন প্রিন্সেপ। তাকে প্রাচ্যবাদী যে নেতা, তার নাম হচ্ছে এইচ.টি. প্রিন্সেপ। ঠিক আছে, প্রিন্সেপ। তাহলে প্রাচ্যবাদী দলের নেতা কে ছিলেন? আর একটা কে? পাশ্চাত্যবাদী। কারা? পাশ্চাত্যবাদীরা বললেন যে ভারতীয় শিক্ষায় কিছু নাই, দেশের বিজ্ঞানের উন্নতি বলতে ইউরোপীয় আধুনিক বিজ্ঞানের কথা বলা হয়েছে, শিক্ষা সংস্কৃতির উন্নতি বলতে আধুনিক শিক্ষা, জ্ঞান বিজ্ঞান বলতে আধুনিক বিজ্ঞানের কথা বলেছে, প্রতিষ্ঠান বলতে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, টোল পাঠশালা মাদ্রাসা মক্তব এটা ডিকি সবেরা, এরা পাশ্চাত্য শিক্ষার উন্নতির কথা বললেন। এদের নেতা ছিলেন ট্রিভেলিয়ান। ঠিক আছে, ট্রিভেলিয়ান ছিলেন এদের নেতা। এই পাশ্চাত্যবাদীদের নেতা ছিলেন ট্রিভেলিয়ান। এই যে দুটো দলে পাঁচজন করে রয়েছে, এদের মধ্যে একটা কন্ট্রোভার্সারি শুরু হলো, যেটাই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব নামে পরিচিত। তাহলে মূল বিষয়টা কি নিয়ে, যে কোন শিক্ষার উন্নত হবে? দ্বন্দ্বের প্রধান কারণ হলো শিক্ষার উদ্দেশ্য কি। দ্বন্দ্বের 5টা-6টা মেইন কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। যে শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য এদেশের যে প্রচলিত শিক্ষা তার উন্নতি করা, নাকি আমাদের ইউরোপিয়ান যে শিক্ষা আছে সেইটা উন্নতি করা? ভারতীয়দের শিক্ষা মানে ভারতীয়ত্বের শিক্ষা দেওয়া, না তাদের মধ্যে ব্রিটিশ শিক্ষার বীজ বোনা? উদ্দেশ্য কি হবে, এটা নিয়ে প্রধান দ্বন্দ্ব শুরু হলো। দ্বিতীয় দ্বন্দ্ব হলো কি? ভাষা, যে কি ভাষায় শিক্ষা দেওয়া হবে। একদল বলছে, প্রাচ্যবাদীরা কি বলছে, যে ভাষা হবে ভারতীয় ভাষা, আর পাশ্চাত্যবাদীরা বলছে না, শিক্ষাদানের ভাষা হবে ইংরেজি ভাষা। এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো। আর একটা দ্বন্দ্বের কারণ হলো সাবজেক্ট বা বিষয় কি হবে। প্রাচ্যবাদীরা বললেন বিষয় আবার কি হবে, ভারতে যে প্রচলিত জ্ঞান বিজ্ঞান অনেক গভীর, অনেক প্রাচীন কাল থেকে চলছে, সেটারই আরো ডেভেলপ কি করে যায় দেখতে হবে। আর পাশ্চাত্যবাদীরা ধর ওর মধ্যে কিচ্ছু নেই, তাহলে উন্নতি করতে হলে এদের মধ্যে ব্রিটিশদের সাহিত্য, ব্রিটিশ বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের বিষয়বস্তু এদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই নিয়েও কিন্তু তোমার যে দ্বন্দ্ব শুরু। আর একটা মেইন কারণ দ্বন্দ্বের, সেটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ। একদল চাইলেন যে সরকারি নিয়ন্ত্রণে শিক্ষা চলবে, আর একদল মিশনারি শিক্ষার পক্ষে পাশ্চাত্যবাদীরা কিন্তু সওয়াল করলেন। এই নিয়ে, এই প্রধান 4টি দিক নিয়ে কিন্তু প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, এবং দ্বন্দ্বটা দীর্ঘদিন চলতে থাকলো। ফলে ওই যে 1 লক্ষ টাকা, সে 1 লক্ষ টাকা লাটে উঠলো। সে খরচ এতদিনে হলে কিন্তু অনেক টাকা খরচ হতে পারতো, কিন্তু সে টাকা আর খরচ হচ্ছে না। কারণ কি? ধরো একটা সিদ্ধান্ত নিচ্ছে তোমার 10 জনের কমিটি, আজকে একজন উপস্থিত নেই, তাহলে প্রাচ্যবাদীরা ধরো একজন অনুপস্থিত, তাহলে পাশ্চাত্যের 5 জন, প্রাচ্যের 5 জন, সে সিদ্ধান্ত এরা নিয়ে নিচ্ছে। পরের দিন হলো ওদের একজন উপস্থিত নেই, এরা এই সিদ্ধান্ত মানছে না, ফলে একটা, বা যেদিন 2 জনের সংখ্যক উপস্থিত 5 জন, ফলে কারো কথাই থাকছে না, এই দ্বন্দ্বটা চলতে থাকলো। এটাই ভারতীয় শিক্ষার ইতিহাসে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব। এর অবসান হলো কি করে? এর অবসানে এবার আসবো আমরা মেকলা মিনিটে। মেকলা মিনিট কি কি বিষয় সেটা এবার আসছে। প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বে সে 1 লক্ষ টাকা তো লাটে উঠলো। এদিকে ভারতবর্ষের মধ্যে একটা দাবি উঠতে লাগলো শিক্ষার প্রসারে সরকারকে, এবং ব্রিটিশরা দেখলো যদি এই দাবি খুব জোরালো হয়ে যায়, আমরা জানি এই সময় ভারতের একটা জাতীয় শিক্ষা আন্দোলন সে সময় গড়ে উঠেছিল, এই শিক্ষা আন্দোলনটা যদি খুব ঘনীভূত হয়ে যায় তাহলে আমাদের শাসনের পক্ষে খুব খারাপ হবে। ফলে সেই সময় যে আমাদের গভর্নর বা ব্রিটিশ বড়লাট ছিলেন, তিনি একজনকে দায়িত্ব দিলেন। 1834-এ তিনি দায়িত্ব পান। সেই সময় একজনকে দায়িত্ব দিলেন লর্ড মেকলে বা লর্ড মেকালে। এই লর্ড মেকলে কে দায়িত্ব দিলেন যে তোমার যে এই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব মেটাতে হবে। তাকে মোটামুটি এই শিক্ষা সভার অর্থাৎ GCPI এর সভাপতিবাদ করে এবং বা তার মূল দায়িত্ব দিলেন যে আপনি সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব অবসান ঘটান। অর্থাৎ পাড়া প্যাটর্নি দিয়ে কাউকে পাঠানো হলো যে এরা গন্ডগোল চলছে,
তোমাকেই দায়িত্ব দিল, তুমি একটা মীমাংসা করে আসছো আমাদের, তার আগে আমাদের একটা দৃষ্টিভঙ্গি জানিয়ে দিলাম যে এইরকম হওয়া উচিত, তুমি যে সমস্যার সমাধান করো। এবং এই মেকলে ছিলেন সম্পূর্ণ পাশ্চাত্যপন্থী, অর্থাৎ ভারতীয় জ্ঞান বিজ্ঞানের তিনি উন্নতির স্বপ্নও দেখতেন না, তিনি পাশ্চাত্যপন্থী ছিলেন। এই বইয়ের বিষয়টা জানবার মেকলের পার্লামেন্টের ভাষণের দুটো সম্পূর্ণ আলাদা। এর উদ্দেশ্যটা যদি আমরা জানি, অনেকেই জানি না, আজকে বলবো আমি সংক্ষেপে। এবার মেকলে কি করলেন, 1835 সালের 2 ফেব্রুয়ারি, এই 1835 সালের 2 ফেব্রুয়ারি বা 2রা ফেব্রুয়ারি কি করলেন, তিনি তার সিদ্ধান্ত জানালেন। এই যে তার এই সিদ্ধান্ত পাশ্চাত্যের দ্বন্দ্ব নিরসনে, তাকেই বলা হয় মেকলে মিনিট বা মেকালে মিনিট, তাকেই বলা হচ্ছে মেকলে মিনিট। তার সিদ্ধান্তটা আমরা পরে আসছি। তাহলে মেকলে মিনিট কি? মেকলে মিনিট হচ্ছে যে সনদ আইনে 1 লক্ষ 1813 সালে 1 লক্ষ টাকা শিক্ষার উন্নতির জন্য ব্যয় করা হয়। তা নিয়ে কি হয়েছিল, জিসিপিএর সদস্যের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, পাশ্চাত্যের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব নিরসনে লর্ড মেকলেকে দায়িত্ব দেওয়া হলে তিনি যে সিদ্ধান্ত জানান একটা সুপারিশ আকারে, মিনিটস আকারে, তাকেই বলা হয় মেকলে মিনিট। মেকলে মিনিট কবে প্রকাশিত হয়? 1835 সালে 2 ফেব্রুয়ারি। প্রথম দুটো যে তিনি কথা বলেছেন তাতেই বোঝা যায় তার দৃষ্টিভঙ্গি কি। মিনিট পড়ার আগে প্রথমেই তিনি বলেন যে সাহিত্য বলতে শুধু এই দেশীয় সাহিত্যকে বোঝায় না, সাহিত্য বলতে ইংরেজি সাহিত্যের আধুনিক জন কিটস, সেলি এদের কথাও বোঝায়। আর তিনি বলছেন শিক্ষিত ভারতীয় বলতে শুধু এদেশের পণ্ডিতদের বোঝায় না, ব্রিটিশ বা আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকেই একমাত্র শিক্ষিত ব্যক্তি বলে। অর্থাৎ তিনি প্রথমেই সাহিত্য বলতে ভারতীয় সাহিত্যকে কিন্তু মুখবন্ধে প্রতিবেদনে বললেন যে সাহিত্য বলতে শুধু ভারতীয় সাহিত্যকে বোঝায় না, ইউরোপীয় সাহিত্য জ্ঞান বিজ্ঞানকে বোঝায়। আর পণ্ডিত লোক শিক্ষিত ভারতীয় বলতে শুধু এদেশের এমন ভারতীয় বোঝায় না যারা কিনা এই দেশের শিক্ষা শিক্ষিত, যারা ইউরোপীয় শিক্ষা শিক্ষিত, তারাও কিন্তু শিক্ষিত ভারতীয়। এবং তার প্রধান যে উদ্দেশ্য, আমরা মেকলে মিনিটের সুপারিশগুলো দেখলে বুঝবো, তিনি চেয়েছিলেন এমন একটা জাতি তৈরি করতে যে কি হবে, দেখতে রক্তে মাংসে ভারতীয় হলো, মনের দিক থেকে ব্রিটিশ হবে। এবার তিনি তার যে সুপারিশগুলো ছিল বা মেকলে মিনিটের মূল বক্তব্য, দেশীয় ভাষা সম্পর্কে মন্তব্য শোনো। দেশীয় ভাষাকে তিনি বলেন এই ভাষা হচ্ছে একদম দৈন্য, এতে কিচ্ছু হয় না, এ আধুনিক যুগে এ ভাষা চলেই না। এবং তিনি আরো বললেন যে আমাদের ইংল্যান্ডের যে কোনো একটা লাইব্রেরির একটা তাকে কয়েকটা বইয়ের মধ্যে যা জ্ঞান আছে, সারা ভারতবর্ষের সমস্ত বইকে একত্রিত করলেও এই দেশীয় ভাষায় সে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। অর্থাৎ দেশীয় ভাষা সম্পর্কে তিনি খুব কুরুচিকর এবং নিম্ন মানসিকতার একটি কিন্তু মন্তব্য রাখলেন। এই সেম কথাটা তিনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে অন্যরকম কথা বলেছে, সেটা পরে আসবো। ব্যাক সাইডটা যেটা আমাদের দেখানো হয় না, শোনানো হয় না, সেটাও আমরা জানবো। প্রথমে বলেন দেশীয় ভাষা সম্পর্কে উদ্দেশ্য। এবার সেকেন্ড তিনি যেটা বলেন শিক্ষার উদ্দেশ্য কি হবে, ভারতীয় শিক্ষার উদ্দেশ্য সম্পর্কেও কিন্তু তিনি একটা কি বলে বিরূপ ধারণা করলেন। তিনি বললেন যে ভারতীয় শিক্ষার উদ্দেশ্য গণশিক্ষা টিক্ষাও সব দিয়ে লাভ নাই, চুয়ে পড়া নীতির কথা বললেন। চুয়ে পড়া নীতি আমরা জানি যে সমাজের কিছু মানুষ উচ্চস্তর মানুষকে শিক্ষা দাও, তাদের থেকে তার নিচে যে আছে সে অটোমেটিক শিখে যাবে, এত মানুষকে শিক্ষিত করা লাভ নেই। আমাদের শিক্ষার উদ্দেশ্য হবে ব্রিটিশদের ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত এমন একটি শ্রেণী তৈরি করা যারা ব্রিটিশদের প্রতি অনুগত হবে, ব্রিটিশদের প্রতি ইউরোপিয়ানদের, এবং তারা কিন্তু পরবর্তীকালে সফল হয়। এখনো তারা ব্রিটিশরা চলে গেলেও তাদের লেজ কিন্তু ভারতবর্ষে দিন দিন বড় হচ্ছে। ভারতীয় দেখলেই আমাদের অ্যালার্জি, কোনো একটা প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া আর যদি বলে মেড ইন ইউরোপিয়ান কোনো প্রোডাক্ট, আমার সেটা ভালো, কি দিয়ে তৈরি সেটা আমরা জানবো না। এই যে আমাদের মধ্যে এই ধারণাটা গড়ে তুলেছিল কিন্তু মেকলের এইটা, তার ইতিহাসটা আমি আগেই বললাম যে আমরা কিন্তু আসবো। এবার বিষয়বস্তু কি হবে, শিক্ষার বিষয়বস্তু নিয়েও কিন্তু তার একদম স্পষ্ট তিনি ধারণা রাখলেন। বলেন শিক্ষার বিষয়বস্তু হবে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান, আধুনিক সাহিত্য, আধুনিক গণিত এবং আধুনিক সমস্ত শিক্ষা। অর্থাৎ ভারতীয় জ্ঞান বিজ্ঞান, ভারতীয় প্রচলিত শিক্ষায় কোনো ভ্যালু নেই, একদম ভ্যালুলেস একটা বিষয়, এটাকে বাদ রেখে শিক্ষা দিতে হবে। এই জন্য তিনি শিক্ষার বিষয়বস্তু সম্পর্কেও কিন্তু ভারতীয়ত্বের খুব অবহেলা করেন।
নেক্সট আরেকটা যেটা বলবো, শেষ হয়ে এসছে প্রায়, মাধ্যম, শিক্ষার ভাষা মাধ্যম। আমরা অলরেডি বুঝে গেছি তার কথা শুনে, তিনি শিক্ষার ভাষা মাধ্যম হিসেবে ইংরেজিকেই চেয়েছেন। কারণ তিনি প্রথমে বলছেন ভারতীয় ভাষাগুলো দৈন্য দশায় ভুগছে, এদের দ্বারা কিছু হবে না, এই ভাষায় হটাও। তারা ইংরেজি শিক্ষা প্রসারের উপরে তিনি জোর দিয়েছিলেন, ঠিক আছে। এবং আরেকটা যেটা ব্যাপার, যে সরকারি নীতি তাহলে কি হবে শিক্ষা প্রসারে, সরকারি নীতি, তিনি সরকারি নীতিতে এটাও বলেছেন সরকার সবাইকে শিক্ষার দায়িত্ব নিতে যাবে না, তাতে মিশনারিরা যেমন শিক্ষা প্রসার করছে করুক, অন্যান্য বেসরকারি উদ্যোগে শিক্ষাকে আরো উৎসাহিত করা হোক, কিন্তু সরকার এত দায়িত্ব নেবে না। এইটা মেকলে, দেখো এর পেছনে মেকলে যখন ব্রিটিশ পার্লামেন্টে সারা ভারতবর্ষ ঘুরে মিনিট প্রকাশ করার পর সেখানে যে ভাষণ দিচ্ছেন, সেখানে তিনি বলছেন যে আমি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সারা ভারত ঘুরে যেটা বুঝেছি, ভারতের শিক্ষা সংস্কৃতি, তাদের বিশ্বাস, এর শেকড় অনেক গভীরে, একে উপড়ে ফেলা কোনোদিনই সম্ভব নয়। কথাটা ঠিক। কি বললেন? যে একটাই উপায় আছে, এদের মধ্যে ইনফিনিটি কনফ্লিক্ট তৈরি করতে হবে, যে আমার যেটা আছে সেটা খারাপ আর ইউরোপের যেটা সেটা ভালো, এইটা যদি আমরা করতে পারি তাহলে এরা নিজের প্রতি বিশ্বাস হারাবে, নচেত এদের সংস্কৃতি আমরা কোনোদিন এত বছরে যখন কেউ পারেনি আমরাও পারবো না। দেখো সেটাই এই মেকলে মিনিটে প্রকাশিত হয়েছে। আমরা ভারতীয়রা এখন দেখো হীনমন্যতা, ইনফিনিটি কনফ্লিক্টে ভুগি। ভারতীয় কিছু শুনলেই আমাদের মুনিঋষিরা আবিষ্কার করছে ভালো হতেই পারে না, একটা কনফিডেন্ট বিল্ড হয়ে গেছে এবং সমাজে একটা শ্রেণী তৈরি হয়ে গেছে, বিদেশি জিনিস মানেই ভালো, ভারতীয় মানেই তার কোনো ভ্যালু নেই, ইন্ডিয়ান প্রোডাক্ট, মানে এমন একটা বিষয় তৈরি। এটা কিন্তু মেকলে মিনিট, ব্রিটিশরা মেকলেম বুঝেছিলেন যে ভারতের সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য চেতনা অনেক গভীরে, একে মূল থেকে উপড়ানোর ব্রিটিশ কেন, ব্রিটিশদের মানে 14 পুরুষও পারবে না। এই জন্য এদের মধ্যে একটা ইনফিনিটি কনফ্লিক্ট কি করে তৈরি করা যায়, এমন একটা ভাব যে আমারটা খারাপ ওরটাই বলে। এটা আমাদের অনেকের মধ্যে আছে কনফিডেন্ট লেভেল, আমার পরে অনেকেই আছে, তোমরা আমি বোধহয় প্রিপারেশন নিতে পারছি না, ওরা সবাই প্রিপারেশন নিয়েছে, এইটাই ইনফিনিটি কনফ্লিক্ট। এই জন্য প্রসঙ্গটা আমি তুললাম, সেটা নয় ওর প্রিপারেশন তোমার থেকেও খারাপ দেখাচ্ছে ওই রকম, তুমি নিজেরটা আরেকটু উন্নতি করো, তুমি বেস্ট, এই জায়গাটা। আর সেটাকে আমাদের হাতে ঘা দিবেন, ভিতে ঘা দিয়ে দিয়েছে কে, এই মেকলে মিনিট। এবার এই মেকলে মিনিটের সমালোচনা, অনেকেই মেকলে মিনিটকে, লর্ড মেকলেকে বা মেকালেকে, ওই যে যারা বললাম আগেই নিজের মানে পরিবারের প্রতি অনাস্থা আছে, অন্যের পরিবারকে সবসময় প্রশংসায় ভরিয়ে রাখে, সেই ধরনের মানুষগুলো ভারতবর্ষে আদিকাল থেকে ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতে এদের আমরা দূর করতে পারবো না। এরা অনেকেই বা ব্রিটিশপন্থী যারা, তারা মেকলেকে ভারতের আধুনিক শিক্ষার অগ্রদূত, মানে এই ধরনের বিভিন্ন উপাধিতে ভূষিত করলেও সেটা বলা যায় না, ওটাকে নবযুগের সূচনাকারী বলেছেন তাকে, এটা কি বলা যায়? উনি অ্যাকচুয়ালি ভারতের এতদিনের যে আস্থা ছিল সেটাকে নষ্ট করেছে। ইংরেজি শিক্ষার বিস্তার চালু হয়েছে, ঠিক আছে, তাতে আমরা জ্ঞান বিজ্ঞানে এগিয়েছি, কিন্তু আমরা কিন্তু আমাদের ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার সেই যে ফাঁদ, সেই ফাঁদে পা দিয়েছি, ফলে এটা কখনোই সমর্থন করা যায় না। দ্বিতীয় হচ্ছে ইংরাজির জন্য সামাজিক একটা অস্থিরতা, সে সময় ইংরাজি শিক্ষার প্রসার বলে হিন্দু এবং মুসলিম উভয় যারা শিক্ষায় মানে শিক্ষাকে প্রসার বা প্রচারের সাথে জড়িত ছিলেন, তারা কিন্তু ভীত সন্তুষ্ট হলো যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো কি দখল করে নেওয়া হবে, আমাদের এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হবে, ফলে সমাজে একটি শিক্ষাক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে একটা অস্থিরতা, আনস্টেবিলিটি তৈরি হয়, যেটা পরবর্তীকালে কিন্তু বাড়তে থাকে আমরা জানি। আর কি গণশিক্ষার বিরোধিতা, লর্ড মেকালে গণশিক্ষার বিরুদ্ধে ছিলেন, উনি কখনো চাননি মাস এডুকেশন চালু হোক, ভারতের সবাই শিক্ষিত তিনি চাইনি, তিনি চেয়েছেন কিরানি তৈরি করার শিক্ষা, অর্থাৎ এমন কিছু মানুষকে শিক্ষা দিতে হবে যারা তার গায়ের রং, দেহের গঠন তো আমার বদলে দেবে, কিন্তু আমার রুচিতে হব আমি ব্রিটিশ। আমাদের দেশে এই সংখ্যাটা দিন দিন, ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের সেই পুঁতে যাওয়া গাছের ফল দিন দিন বাড়ছে। বেশিরভাগ আমরা বাঙালি বাংলা বলতে লজ্জা পাই, হিন্দি বলতে লজ্জা পাই, তাই তো, যা যেটা ভাষা আছে, ইংরাজিতে বললেই সে স্মার্ট, তার মাথা মুন্ডু মানে থাক না থাক, এক্সকিউজ মি, সরি, ইয়েস স্যার, এই যে এই ধরনের ন্যাকামূলক কথাবার্তাগুলো, আমি ইংরেজি ভাষা তাকে আমি ছোট করছি না, কিন্তু ইংরেজি একটা ভাষা, আমি তার বেশি তাকে গুরুত্ব দিতেও রাজি নই, একটি ভাষা জাস্ট, এর বেশি আর কিচ্ছু নাই। লন্ডনের পথে ঘাটে ভিক্ষা করে যে সে ইংরেজিতেই কথা বলবে, কারণ ওটা ভাষা, ইংরেজি জানাটার মধ্যে আহামরি কিছু বাহাদুরি নাই, কিন্তু ইংরেজি আমাদের জানতে হয়, এটা একটা কালেকটিভ ল্যাঙ্গুয়েজ এবং অনেক কিছু যেহেতু ট্রান্সলেট নেই অন্য ভাষায়, এইখানটায় আমরা একটা মানে গণশিক্ষার একটা বিরোধীর মুখে পড়ি। এবং ভারতীয় সাহিত্য সম্পর্কে যে কদর্য কথা বলেছে এই মানুষটিকে তারপরে আর সম্মান করা যায়, তাকে নাকি নবযুগের সূচনাকারী বলতে হবে? কখনোই নয়। আমাদের ভারতের যে পুরনো এতদিনের সাহিত্য, তাকে তিনি সারা দেশের সাহিত্যকে তিনি লন্ডনের একটি
লাইব্রেরির যে কোনো তাকে রাখা কয়েকটি বইয়ের সাথে তুলনা করেছেন, তাকে আমি নবযুগের সূচনাকারী বলবো? এটা হতে পারে না। দেশীয় ভাষা সম্পর্কে কি বলেছেন? এই ভাষা নাকি সাহিত্য চর্চা, বিজ্ঞান চর্চার অনুপযোগী। এই ভাষা দিয়ে বিজ্ঞান সাহিত্যের চর্চা নাকি করাই যায় না। এই ধরনের কথা যিনি বলেছেন তাকে অন্তত সমর্থন করা যায় না, তাকে আমরা সমালোচনাই করবো। লাস্ট যেটা বলবো, তাহলে এই যে মেকলে মিনিট হলো, মেকলে মিনিটের ফলে সরকার কি সিদ্ধান্ত নিল, এটা একটা বড় ব্যাপার। তাহলে এই যে 1 লক্ষ টাকা ব্যয়টাই কি হলো, এটা অনেক ক্ষেত্রে আমরা জানি না। মেকলে মিনিট জানলাম, হয়ে গেল না। সরকার যেটা সিদ্ধান্তে আসলো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট খুব। প্রথম সিদ্ধান্ত যেটা হলো সেটা কি, যে ইউরোপীয় সাহিত্য ও বিজ্ঞান চর্চার ব্যবস্থা হবে, অর্থাৎ সরকার মেকলে মিনিটকে গুরুত্ব দিল। পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা হবে সারা দেশে, অর্থাৎ যে 1 লক্ষ টাকা ব্যয় এতদিন হচ্ছিল দেশীয় শিক্ষার উন্নতির জন্য, প্রথমে কিন্তু জিসিপিআই তৈরি করছিল, কিন্তু না, বললো শিক্ষাটা হবে কিসের ওপরে? শুধুমাত্র পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের উপর। 2 নম্বর সিদ্ধান্ত, যেটা আমি রতন একটা বড় হিসেবে লিখছি, 2 নম্বর সিদ্ধান্ত যে দেশীয় শিক্ষা সম্পর্কে, আমি শুধু এটুকু লিখছি, দেশীয় শিক্ষা সম্পর্কে মতামত কি দিল সরকার এবারে? বলো দেশীয় শিক্ষাকে কি করতে হবে, এর পেছনে সরকার আর পয়সা ঢালবে না, এরা বন্ধ করা হবে না, তারা নিজেদের উদ্যোগে নিজেদের মতন চলবে। এই শিক্ষাকে বন্ধ করার কোনো উদ্যোগ সরকার নেবে না, তবে সরকারি কোনো অনুদান দেওয়া হবে না। ঠিক আছে। থার্ড যেটা হলো বই ছাপা, বলছে দেশীয় ভাষায় যে সমস্ত বই অনুবাদ ও ছাপা হচ্ছিল এতদিন সরকারি খরচ, ওই 1 লক্ষ টাকার মধ্যে, সেটা কি হবে? বন্ধ। দেশীয় বই ছাপা এবং দেশীয় যে শিক্ষার পণ্ডিতদের রেখে ট্রান্সলেট করা হচ্ছিল সেগুলো বন্ধ করবে, এখানে সরকার ব্যয় করবে না। তাহলে এই যে দুটো জায়গার তাহলে ব্যয় বাঁচবে, দেশি শিক্ষার প্রসারের অর্থটা বাঁচলো, বই ছাপা বাঁচলো। 4 নম্বরে বলছে এই দুটো যে ব্যয় হবে, ব্যয় সংকোচন হবে, তাই দিয়েই ইংরাজি শিক্ষার উপরে সেই টাকাটা ঢালা হবে, বাকি টাকা তো যাবেই, প্লাস এই যে দেশীয় শিক্ষার উপরে যে টাকাটা, সেই টাকাটা বাঁচবে, বই ছাপা পণ্ডিতদের ভাতা দেওয়া বন্ধ হবে। এই দুটো যে টাকা বাঁচবে সেটা দিয়ে কি হবে? ইংরেজি শিক্ষার বিস্তারকে আরো অগ্রসর হবে, ইংরেজি শিক্ষার বিস্তার হবে। এই হলো মেকলে মিনিটের মধ্যে দিয়ে ভারতে ইংরেজি শিক্ষার প্রচার প্রসার ব্যাপক হারে শুরু হলো। আধুনিকতার ছোঁয়া লাগলো, এটা যেমন ঠিক, তেমনি দেশীয় শিক্ষার কফিনে যেন আর একটা পেরেক পড়লো এবং প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান হলো। এরপরে আমরা আবার তোমার যে অন্য টপিক নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে।